আজ আমরা টাইমস 14 বাংলা স্টুডিওতে পেয়েছি দক্ষ রক্ত সংগঠক সুব্রত সরকার মহাশয়কে। নমস্কার। প্রতি বছর 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়, এর রহস্যটা কি? রহস্যটা মানে কি, আমাদের রক্তর জনক বলা হয় কার্ল ল্যান্ডস্টেইনারকে। 1888 সালের 14 জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে এই মানুষটার জন্ম। তার বাবা ছিলেন পেশায় সাংবাদিক। খুব ছোট্ট বয়সেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীতে তিনি মায়ের সান্নিধ্য নিয়েই ধীরে ধীরে রসায়ন বিদ্যা নিয়ে পড়াশোনা করে এবং পরবর্তীতে এই রক্তের উপরে গবেষণা করে তিনি 1930 সালে নোবেল প্রাইজ পান চিকিৎসা বিজ্ঞানে। এবং তিনি প্রথম পৃথিবীর মধ্যে যে মানুষের দেহে যে আজকে রক্তের গ্রুপ যে হচ্ছে এ বি ও এ বি, এই গ্রুপগুলো তিনি প্রথম আবিষ্কার করেন এবং আরও বহু পরীক্ষা নিরীক্ষা করে তিনি আমাদের রক্তবিজ্ঞানকে জনগণের সামনে তুলে ধরেন। এটাই তার জন্মদিনকেই স্বীকৃতি দিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশের জনপ্রতিনিধিরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় এবং সেখানটায় আমাদের বিশেষ করে ভারতবর্ষের ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার অপূর্ব ঘোষ তিনিও ছিলেন। তারা এই 14 জুনকে দাবি তোলেন যে তার জন্মদিনকেই জন্য বিশ্ব রক্তদাতাদেরকে একটা সম্মান জানানোর জন্য 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। 2004 সাল থেকে এইটা হচ্ছে আমাদের চালু হচ্ছে। খুব সুন্দর। আমি নিজেও জানতাম না যে 2004 সাল থেকে কার্ল ল্যান্ডস্টেইনারের কে শ্রদ্ধা জানাতে বিশ্ব রক্তদাতা দিবস 14 জুন প্রতি বছর পালিত হয়। তো আমাদের জেলাতেও পালিত হবে, মানে উত্তর দিনাজপুর জেলাতেও। এইবারে আমি বলি যে আপনি রক্ত সংগঠক হিসেবে এই পথে এলেন কার অনুপ্রেরণায়? মানে মূলত যদি বলতে হয় তাহলে আমি 1976 সালে আমার বাবা স্বর্গীয় যামিনীকান্ত সরকারের হাত ধরেই সমাজসেবায় আমার হাতে খড়ি, মানে তিনি আমার দীক্ষাগুরু বলতে পারেন। বাবাকে দেখেছি সকালবেলায় তিনি রাস্তায় বের হতেন এবং ফুটপাতে যে ঝাড় দিতেন সাফাই কর্মীরা, তাদের সন্তানগুলো পড়ে থাকতো রাস্তার ধারে, তাদেরকে লজেন্স দিত। তাকে বাবাকে লজেন্স দাদু বলেই অনেকে পরিচিত ছিল। এইভাবে বিভিন্ন সামাজিক কাজে দেখতাম কি কোনো জাতি ভেদ বা কোনো কিছু তার মধ্যে ছিল না, সব মানুষকে সমান হিসাবে দেখতো এবং উনি চাইতেন যে আমি যেন এই কাজগুলো করি। পরবর্তীতে আমি 1978 সালে আমাদের সেন্ট জনস অ্যাম্বুলেন্সের শঙ্কর মিত্র সদ্য প্রয়াত হয়েছেন, ওনার হাত ধরে আমি সেন্ট জনস ইন্টারন্যাশনাল একটা সংগঠন তার সঙ্গে যুক্ত হই এবং সেখানটার আজকে আজীবন সদস্য। পরবর্তীতে 1995 সালে প্রসেনজিৎ দত্ত উনি আমাকে জোর করেই ভারতীয় রেড ক্রস সোসাইটিতে অংশ নেবান এবং তারও আজীবন সদস্য এবং গুরুত্বপূর্ণ বহু দায়িত্ব পালন করছি। সেই সময় 1995 সাল থেকে এই রক্তদান আন্দোলনের মধ্যে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে হয়, রক্ত সংগঠক হিসাবে কাজ করতে হয় এবং বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া এই কাজগুলো করতে করতে আমার মনে হয়েছে যে এটা এমন একটা কাজ, এর মধ্যে জাতপাত নাই। হ্যাঁ, রক্তের কোনো জাতপাত হয় না। কার রামের রক্ত রহিম পাচ্ছে, রহিমের রক্ত জোসেফ পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার এই কাজটাকে ভালো লেগেছিল। আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এই জেলাতেই প্রায় 550-র উপর থ্যালাসেমিয়া শিশু আছে। তো আমি সেই সময় একটা লিস্ট করে কার থ্যালাসেমিয়া শিশু তাদের বাড়ি বাড়ি যাচ্ছিলাম। কলেজ পাড়ায় একটি বাড়িতে একটা জায়গায় খোঁজ পেলাম যে ওখানটায় একজন থ্যালাসেমিয়া শিশু আছে। তো সেই সময় গিয়ে যখন ওর বাড়িতে যাই তো ওই ছেলেটা জানতে পারে যে আমি হচ্ছে রক্তের সঙ্গে যুক্ত আছি। ও দৌড়ায় এসে পা দুটা জড়ায় ধরে বলে, কাকু আমাকে রক্ত দিয়ে তুমি বাঁচাও, নাহলে আমি মারা যাব, রক্ত পাচ্ছি না আজকে। সেই সময় ভিতরে এমন একটা নাড়া দেয় এবং আমি তখন থেকেই প্রায় শপথের মতন নিয়েছিলাম যে আমি যতদিন বাঁচবো এদের জন্য রক্ত তো নিজে দিবই, মানুষকেও রক্তদানে উদ্বুদ্ধ করব। খুব সুন্দর। আচ্ছা, এই যে আপনার কাছ থেকে আমরা শুনলাম যে একটা বাচ্চা আপনাকে পা জড়িয়ে ধরে চেয়েছিল, এটা তো আপনার অন্য ধরনের অনুভূতি, তার থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছেন। এইবারে থ্যালাসেমিয়া তো খুব প্রতি বছরই পালন হয়। এবারে থ্যালাসেমিয়া রোগী বললেন যে 550-র ওপরে রোগী রয়েছে, তাদের তো প্রচুর রক্তের দরকার হয়। এগুলো এগুলো সংগ্রহ করার বিষয়গুলো তালিকা আপনার কাছে রয়েছে, মানে কারা কোন গ্রুপের, তার প্রতিদিন আপনি এগুলো যোগাযোগ রাখে এবং রক্ত দেওয়ার চেষ্টা করা হয়। খুব সুন্দর। এবং এই যে জনসংযোগ আপনার একটা আলাদা তৈরি হয়েছে, এ পর্যন্ত আপনি নিজেও
109 বার রক্ত দিয়েছেন আমরা জানি। এইবারে 109 বার রক্ত দেওয়ার পরে কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলো কি আপনার মনে আছে? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বিষয়টা হচ্ছে কি, রক্ত দেওয়ার জন্য পুরস্কার এই ধরনের কোনো মানসিকতাই ছিল না। এই দিতে 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 109 হয়ে গেল। তো 100তম রক্তদাতা হিসাবে সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর থেকে সম্মান জানায়, বিশেষভাবে সম্মান জানায় স্বাস্থ্য দপ্তর থেকে। এছাড়া আমি 2015 সালে সায়েন্স সিটিতে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সম্মান পাই। পরবর্তীতে আমাদের নেপালে কাঠমান্ডুতে প্রাক্তন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলে শার্ক ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড দেয়। 2025 সালের 29শে ডিসেম্বর, এবং 2025 সালের আগস্ট মাসে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেয় থিম্পুতে, ভুটানের থিম্পুতে। এই 2025 সালে 12ই জানুয়ারি পবিত্র দিন, আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন। ওই দিন গুজরাটে এসেছিলেন সারা পৃথিবীর যে বিশ্ব রক্তদাতা সংগঠক, ফেডারেশন অফ ওয়ার্ল্ড সংগঠন রক্তের, সে এসে ভারতবর্ষের 12 জনকে বাছাই করছিল মেডেল দিবেন, অর্থাৎ ব্লাড মেডেল তিনি দিয়েছিলেন, ইন্টারন্যাশনাল ব্লাড মেডেল। সৌভাগ্যবশত সেদিন আমার গলাতেও সেই ইন্টারন্যাশনাল মেডেল পেয়েছিলাম গুজরাটের আহমেদাবাদে। বাহ! এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন, যেরকম বেঙ্গল আইকন পুরস্কার পেয়েছি, ভারত গৌরব পুরস্কার পেয়েছি, বঙ্গ গৌরব পুরস্কার পেয়েছি, বঙ্গরত্ন পুরস্কার পেয়েছি বেসরকারিভাবে, এবং এই ধরনের শতাধিক পুরস্কার ইতিমধ্যেই পেয়েছি। আর আমার নিজের শহর তো পেয়েছি। পুরস্কারটা আনন্দ নিশ্চয়ই লাগে, কিন্তু আমার মনে হয়েছে এটা যেন আগামী প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাচ্ছে। কারণ কি, আমাদের ছোটোবেলার থেকে শুনে আসছি যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর এই যে একটা ব্যাপারটা ছিল, মানে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে খুব একটা মানুষ ভালো গ্রহণ করতো না। এর থেকে একটা খারাপ কাজ করলেও যতটা মানুষ খুশি হতো, মনে হয় ভালো কাজে খুব খুশি হতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই পুরস্কারগুলো আসছে, তখন মনে হচ্ছে যেন না, আমি একটা সত্যি ভালো কাজই করছি। আর তারই আগামী প্রজন্ম উৎসাহিত হয়ে এখন বহু মানুষ রক্তদানের কাজ, সামাজিক কাজে এগিয়ে আসতেছে। কিন্তু এটা একটা বড় আমাদের প্রাপ্তি। খুব সুন্দর। এইবারে আমি বলি যে আপনি তো দক্ষ রক্ত সংগঠক হিসেবে শুধু মানে আপনার আত্মতুষ্টি যেমন কখনোই আপনি হননি, মানে কখনো আপনার এই ভাবনাটা কখনো আসেনি যে আমি খুব ভালো কাজ করলাম বা কিছু, তার বিনিময়ে আমি পুরস্কার পেলাম বা এই কিছু। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আপনাকে মনে রেখেছে দক্ষ রক্ত সংগঠক। এইবারে আপনি কি পরবর্তীতে আপনার ধরুন আপনার তো জরা, বার্ধক্য, এগুলো তো সকলেরই আসবে, আমি প্রশ্নকর্তা হিসেবেও আমার আসবে, সেই সময় কি আপনার দক্ষ যোগ্য উত্তরসূরি কি বেছে রেখেছেন? যোগ্য উত্তরসূরি মানে কি, এটা তো পারিবারিক ভিত্তিক আমার কেউই নেই, কারণ যেহেতু আমি নিজেই এই মানে সংসার বন্ধনে আবদ্ধ হইনি। কিন্তু আমি এটা আনন্দিত যে আমাদের ইতিমধ্যেই রায়গঞ্জ শহরে বহু ইয়ং জেনারেশন তারা কিন্তু এগিয়ে এসছে। তাদের মধ্যে অন্যতম কৌশিক ভট্টাচার্য, মুক্তির কাণ্ডারি নামে একটি তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে নিয়মিত রক্তদান করছে, এবং তাকে বলা চলে আমি হাত ধরেই নিয়ে আসছিলাম সেই সময় রক্তদান শিবিরে। HMTতে একটা রক্তদান শিবির হয়েছিল, সে আসছিল তো, এবং সে খুব নিষ্ঠার সঙ্গে কাজটা করতেছে। তো এই ধরনের আরও আছে, কালিয়াগঞ্জে আছে সন্তোষ বেঙ্গানি, উনিও দীর্ঘদিন ধরে এই কাজটা করতেছে, এবং সৌভাগ্যবশত তিনিও আমার সঙ্গে যুক্ত হয়ে এই কাজগুলো শুরু করছিল। তো ধীরে ধীরে আসতেছে মানুষ, রক্তদানে এগিয়ে আসতেছে। আর সবচেয়ে বড় হচ্ছে কি, দেখুন এখনও পর্যন্ত বিজ্ঞান যেরকম এই রক্তের কোনো বিকল্প আবিষ্কার করতে পারেনি, কোনো কলকারখানাতে যেরকম রক্ত উৎপাদন হয় না, কৃষিক্ষেত্রেও এখন প্রচুর সবজি উৎপাদন হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত রক্ত উৎপাদন করা যায়নি। রক্তের যেহেতু বিকল্প নেই, তো রক্ত একজন মানুষকেই দিতে হয়। আর পৃথিবীতে এই মুহূর্ত পর্যন্ত আমরা দাবি নিয়ে বলতে পারি যে রক্ত দিয়ে মারা গেছে এই সংখ্যা পাওয়া খুব মুশকিল, মানে এতজন মারা গেছে। কিন্তু রক্ত না পেয়ে মারা গেছে সারা পৃথিবীতে প্রচুর মানুষের তালিকা বাড়ায় যাবে, অসংখ্য মানুষের মারা যায়। আর রক্তটা যে কি প্রয়োজন, যখন আপনি হাসপাতালে যাবেন সেই সময় গ্রামীণ মানুষ বলুন, শহরের মানুষ বলুন, পাগলের মতন ঘুরতে থাকে, কারণ তাদের কাছে টাকা আছে কিন্তু রক্ত নেই। যেরকম আমাদের কাছে প্রত্যেকের পকেটে প্রত্যেকের টাকা ছিল, কিন্তু করোনার সময় অক্সিজেন নেই।
এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে মুখোমুখি, তো যাদের রক্ত সংকট হয় তখন তারা বুঝতে পারে। হ্যাঁ, তো আমার বেশ কিছু ঘটনাও আছে, যেরকম আমরা প্রথম কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবকে সঙ্গে নিয়ে সীমান্ত বাংলাদেশ শ্রীপুর, গোয়ালপুকুরের শ্রীপুরে গেছিলাম। তো ওখানটায় রায়গঞ্জের এসপি অশোক বাবু গেছিলেন, অশোক দাস, এবং আরও সবাই গেছিল। তা আমরা ওখানটায় গিয়ে আয়োজন করতে গিয়ে দেখলাম একজনও এগিয়ে আসতেছে না। আর স্বভাবত এটা কৃষি প্রধান এলাকা, সবাই কাজ করতেছে। ওই সময় এক ভদ্র মহিলা, তিনি বলল যে কি ব্যাপারটা আমাকে বলুন তো। আমি ওনাকে সমস্ত রক্তবিজ্ঞানটা, মানে আমাদের সমস্যা হয়ে গেছে কি, এই রক্তবিজ্ঞানটা যখন মানুষ জানতে পারবে তখন এই যে আমি দেই 3 মাস পর পর, কারণটা কি, এটা আমি বুঝে গেছি যে আমার রক্তটা ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কাজে লাগতেছে না, বরঞ্চ এটা যদি একটা মানুষকে দেওয়া যায় তাহলে সেই রক্তটা কিন্তু আরেকজন মানুষ প্রাণ ফিরে পাবে। তো মহিলাটাকে বোঝানোর পর বললো কি আমার সঙ্গে চলুন। উনি গ্রামে গ্রামে ঘুরে 88 জনকে রক্ত দিয়েছিল। বিরাট ব্যাপার। দুর্ভাগ্য যে ওই মেয়েটার এক্সমেসিয়া হয়ে উনি মারা যান। গর্ভবতী হওয়ার সময় উনি চিকিৎসাতে এসে মারা গেছেন। আমি যখন খোঁজ করলাম পরবর্তীতে, আমার একটা কি, যেখান থেকে রক্ত সংগ্রহে যাই শিবির স্থাপনে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখি যে তারা কেমন আছে, কি আছে, মানে এই করে করে একটা বিরাট পরিবার তো গড়ে তোলার চেষ্টা করি। তো ওই ভদ্রমহিলা মারা গেছেন, যেরকম আপনার বললাম যে থ্যালাসেমিয়া শিশুটা ও মারা গেছে। তো এই যে জিনিসগুলো একটা বেদনাদায়ক ঘটনা। তো রক্তের অভাব একটা ভয়ঙ্কর। আর বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর জেলায় এই মুহূর্তে নবগঠিত 1992 সালের 1 এপ্রিল উত্তর দিনাজপুর পশ্চিম দিনাজপুর ভেঙে হয়েছে। উত্তর দিনাজপুরের রক্তের যে চাহিদা আজকে মানুষের মধ্যে, দেখবেন একটা সময় ছিল বললেই রক্ত তাও দিত, এখন রক্ত দিতে একটা অনীহা হয়ে গেছে। কারণটা কি, প্রথম ভাবনাটা হচ্ছে যে আমি দান করলাম, মানে আপনি আমাকে একটা দান করলেন, অর্থাৎ একটা যে কোনো জিনিস দান করলেন, আপনি কি 2 মিনিট পরে এসে বলবেন ওই দানটা আমাকে ফেরত দেন? দান তো দানই হয়, কিন্তু রক্ত দান করার পর আমাদের মনের মধ্যে কি যে আমি ওটা ফেরত নিব। তো সেই কারণে দেখবেন আগে ছিল ব্লাড ব্যাংক, এখন কিন্তু নামটা সারা ভারতবর্ষে চেঞ্জ হয়ে গেছে ব্লাড সেন্টার। আর ব্যাংক নেই কিন্তু, এটা অনেকেই জানে না। ব্লাড ব্যাংকটা নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এই যে একটা আগামী দিনে এটাও চেঞ্জ হবে, একটা কার্ড দেয়, রক্ত দিলে একটা সরকারি কার্ড দেয়, এবং 1 বছরের মধ্যে এই কার্ডটা নিয়ে যে কোনো রাজ্যের ব্লাড সেন্টারে যদি রক্ত থাকে তাহলে পাবেন। তো ঠিক আছে, আমার একটা রক্ত দিছি, কিন্তু এই যে রক্ত দেওয়ার পর রক্ত পাইনি, যেরকম আমার নিজের জীবনের ঘটনা বলছি। আমার নিজের বড়দি, তিনি শিলিগুড়িতে অপারেশনের জন্য নিয়ে যায়, তার এবি নেগেটিভ রেয়ার রক্ত। তো রক্ত খুঁজে কোথাও পায়নি, তাহলে কি আমি রক্ত সংগঠনের কাজ ছেড়ে দেবো, যেহেতু আমার দিদি পায়েন, মারা যাওয়ার উপক্রম, রক্ত না? এটা ঠিক না। রক্ত মানুষের প্রয়োজনে হবে, দিব, চেষ্টা করব, পেলাম না আলাদা কথা। আর সবচেয়ে কি, যে রক্ত বিজ্ঞানটাকে বোঝানোর জন্য দেখবেন আপনার সমস্ত জায়গায় আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাই। আমরা বারবার বলি যে এই রক্তদানে সন্তানদের গান, পরিবার ইনভলভ না হলে এটা হবে না। আমাদের পরিবার যতদিন এই কুসংস্কারে থাকবে যে রক্ত দিবে না, এই যাবি না, দেখবেন আজকে আমি বিশেষভাবে সমাজ সেবা করতে এসে, মানে সামাজিক কাজ করতে এসে প্রত্যেক জায়গায় বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি ক্লাস করাতে গেছি। আমি 2টা জিনিস বলছি, এক শ্মশানে যেতে বলছি, আর দ্বিতীয় কথা হচ্ছে এই বাজারে, বিভিন্ন যে বাজারগুলা পরিবারকে বলছি নিয়ে যাবেন। সন্তানরা যখন বাজারে যাবে তখন বুঝবে যে বাজারের দাম কত, বাবা কেন রোজ মাংস এনে খাওয়াচ্ছে না, বা বাবা কেন রোজ ভালো মন্দ এনে খাওয়াচ্ছে না, এই হিসাবটা ওরা বুঝে যাবে। আগে কি ছিল, আমরা ভাগ করে ডিম খেতাম, এই পরিবার এই প্রজন্ম, ওরা ডিম ভাগ শুনলে আশ্চর্য হয়, ডিম আবার ভাগ হয়। তো এই জায়গাগুলোর থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের পরিবারকেই এগিয়ে আসতে লাগবে। আমরা কি কখনো বলি যা তো রক্ত দিয়া, একটা পরিবার আমরা বলি, হচ্ছে কিছু কিছু মানুষ এখন হচ্ছে পরিবারগত, কিন্তু যেদিন সব পরিবার বলবে যে আগে রক্ত। আমার খুব ভালো লাগে, দক্ষিণ ভারতে বাজার করতে বের হয় বাড়ির লোকরা, গিয়ে ওখানটায় কিন্তু আগে যায়, প্রতিটা হসপিটালের সামনে টাঙায় থাকে আজকে এবি নেগেটিভ রক্তের দরকার। ওই লোকটা কাউকে কিছু বলে না, ওইটা দেখে কোন হসপিটালে দরকার ওখানে গিয়ে রক্ত দিয়ে আবার বাজার করতে চলে গেল। আমাদের কি হচ্ছে, ঢাক ঢোল পিটায় বিরাট আয়োজন করে নিয়ে আসতে হয়, তারপরে রক্ত দিয়েও আবার তাকে রক্ত দেওয়ার জন্য আতঙ্কে থাকতে লাগে, কখন রাত্রিবেলায় ফোন করবে যে আমাকে রক্তটা দেন। না, এটা ভালো। আপনাকে আবার একটা ব্যক্তিগত প্রশ্নে চলে আসছি, আপনি এই যে বিয়ে করেননি কেন?
না, বিয়ের ব্যাপারটা সেরকম না, মানে মূলত আপনি তো জানেনই, আপনি যে পেশাগতভাবে একসময় সাংবাদিকতা করছি দীর্ঘ বছর, করতে করতে এই বাবার হাত ধরে 1976 সালে যখন আমি এই বাবার হাত ধরে প্রথম সামাজিক কাজ করতে শুরু করি, ধীরে 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 করতে গিয়ে আর এইসব চিন্তাভাবনাও হয়নি। আর তাছাড়া কি, আমি একজন যাকে নিয়ে আসবো দায়িত্ব নিয়ে, তার প্রতি তো আমাকে ধ্যান জ্ঞান সব দিতে লাগবে। কিন্তু আমি দেখছি যে এই কাজগুলো করতে গিয়ে যেভাবে আমি বাইরে বাইরে দৌড়ায় বেড়াই, যেরকম আমার জীবনের একটা বড় কষ্ট ছিল, আমার বাবা যখন মারা যায় তখন অনুভব করছিলাম যে আমি বাবাকে সঙ্গ দেইনি, যার জন্য সবসময় আমি কি করছি, মা যতদিন বেঁচে ছিলেন আমি মার পাশে থাকার চেষ্টা করছি। তো যদিও এই সামাজিক কাজের জন্য মাঝে মাঝে বাইরে যেতে হতো, তো আমাকে সবাই ওয়ান ডে ক্রিকেট বলতো। আমি গিয়ে রাত ধরে গিয়ে পৌঁছাতাম, সারাদিন কাজ করে আবার রাত ধরে এসে বাড়ি চলে আসতাম। তো আপনি শুনে মানে ভিতরে ভীষণ আনন্দও হবে, আবার কষ্ট হবে যে করোনাকে সবাই গালাগালি করে, আমি কিন্তু করোনাকে খুব আনন্দ পাই একটাই কারণে, যে করোনা যদি না হতো আমি মার পাশে থাকতে পারতাম না, হয়তো সেই দিন আমি মার পাশে থাকতাম না। করোনার জন্য একটা বিধিনিষেধ হলো, কোথাও কেউ বাড়াতে পারছে না, তো করোনার ঠিক আগে আগেই আমি বাড়িতেই থাকতাম। তো মার সঙ্গে 24 ঘন্টা আমি সেই সময় কাটাইছি। তো যার ফলে হয়ে গেছে কি, করোনা যদি না হতো তাহলে আমার ভিতরে একটা আতঙ্ক ছিল যে আমার মৃত্যুর সময় আমার সন্তান আমার পাশে থাকবে না, কিন্তু আমি সেই সময় ছিলাম মার পাশে। এটা একটা বড় কাজ, মানে নিজের কাছে স্যাটিসফাইড যে বাবার সময় থাকছি, কিন্তু সময় দিতে পারিনি, কিন্তু মাকে কিছুটা সময় দিয়েছি। একদম তাই, খুব সুন্দর। তো আপনার কি মনে হয় যে অকৃতজ্ঞ থাকার পেছনে সমাজসেবাই অন্তরায়? এটা কি আপনাকে পীড়া দেয়? না 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 না, কোনো পীড়াই দেয় না, কোনোদিন মনেও হয়নি। সবচেয়ে বড় কথা, কোনোদিন মনেও হয়নি। যেরকম একটা ছোট্ট কথা বলি, যে আমি আজ পর্যন্ত চা পান বিড়ি সিগারেট খইনি, কিচ্ছু খাইনি। আমরা দেখছি কলেজে স্কুলে পড়লে ছেলেরা মুখের মধ্যে গুজে দেয়, হ্যাঁ, এই বিভিন্ন বা একটা উত্তক্ত করা হয়, কিন্তু আমাকে কোনোদিন কেউ এইভাবে বলেও নি যে চা খা পান খা বিড়ি খা সিগারেট খা হ্যান ত্যান। আর আমার পরিবারেও তো এই চলটা নাই। পাশাপাশি এই যে মানে বিয়ের ব্যাপার নিয়ে যে একটা যে হইচই করা, সেটাও হয়নি, করাও হয়নি এই ব্যাপারটা। না, তার মানে কি পারিবারিক উদ্যোগের অভাব ছিল? না না, পারিবারিক কোনো উদ্যোগের কোনো ব্যাপারটা ছিল না। বিষয়টা ছিল কি, যে যেহেতু আমি এই লাইনেই আসতে চাইনি, মানে মানুষ সেজন্য কেউ জোর করেনি কেউ। খুব সুন্দর। না, এইবারে আপনি রায়গঞ্জে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানের পরিচালনার জন্য রসদটা কোথা থেকে পেতেন? এইটার একটা খুব গোপন রহস্য আছে। আমি সচরাচর কত কি মানুষ আজকাল জেনে নিয়েছে, মানে আমি যেহেতু বংশের ছোট, তো আমার মা তার শাশুড়ির কাছ থেকে একটা সীতাহার পেয়েছিলেন। তো মার খুব স্বপ্ন ছিল যে আমার ছোট ছেলের বউকে আমি এই সীতাহারটা দেব। তো বেশ মানে ভারী পুরানা দিনের গয়না। তো আমি এক সময় দেখলাম কি, এই কাজ করতে এসে বিভিন্ন, যেরকম আপনার গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের আমি লাইফ মেম্বার, এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তারও লাইফ মেম্বার ব্লাডের। তো আমি এই কাজগুলো করতে গিয়ে দেখছি কি, যে একটা টাকার দরকার পড়ে। তো এবার আমি যদি চাঁদা তুলে বেড়াই, লোকে ভাববে কি এইটাই বোধহয় মানে পেশা নেশা, এটাই হয়েছে, ওই চাঁদা তুলে তুলেই খায়। তো এই দুর্নামটা যাতে আমার ঘাড়ে না আসে, যার জন্য আজ পর্যন্ত আমি 1 পয়সা, এটা আমার বিরাট রাজ্য থেকে কেন্দ্র সব যে সংগঠনে, তারা এটা খুব আমাকে স্যালুট করে যে ও কোনোদিন টাকা চাঁদা তোলেনি। রায়গঞ্জেও আপনারা জিজ্ঞাসা করবেন, আমাদের এখানকার ভূতপূর্ব চেয়ারম্যান থেকে শুরু করে এমএলএ হ্যান ত্যান সবাই বলছেন যে সুব্রত কোনোদিন কারো কাছে কোনোদিন চাঁদা চায়নি, আমাদের কাছেও চায়নি। তো আমি করতাম কি, মাকে বলতাম কি, মা তোমার ওই সীতাহারটা দাও তো। বলে কী করবি? আমি একটু দেখাবো, লোকজনকে দেখাতে হয় না, এই বলে আমি নিয়ে যাই একটা সোনার দোকানে, ওটা বন্ধক দিতাম, এবং দিয়ে ওখান থেকে যে টাকাটা উঠতো ওইটা নিয়ে খরচা করতাম। এবং পরবর্তীতে আমার নিজস্ব যেটুকু ছিল সেটুকু। আর এছাড়া আপনারা শুনে খুশি হবেন, আমি একটা এমন ভাগ্যবান ছেলে যে আমি পায়ে হাত দিয়ে প্রতি বছর 10 থেকে 15,000 টাকা উপার্জন করি। পায়ে হাত দিয়ে মানে কি, আমার জন্মদিনে আমি বাড়ির যতজনকে প্রণাম করি তারা টাকা দেয়, ভাইফোঁটার সময় টাকা দেয়, দুর্গাপূজার দশমীর দিন টাকা দেয়, বিভিন্ন সময় তারা আমাকে টাকা দেয়। যেহেতু আমি ছোট, সেই জন্য সবাই আশীর্বাদ দিয়ে টাকাটা দেয়। তো এই যে টাকাগুলো আসে, আমি চা পান বিড়ি সিগারেট খৈনি নেশা কোনো কিছু নাই, তা আমি এটা জমায় রেখে রেখে সেই টাকাগুলাই পরবর্তীতে এই জমায় নিয়ে ওই গয়নাটা উঠায় নিয়ে এসে আবার মাকে আমি ফেরত দিতাম। বেশ ভালো। এবারে আপনি এই পর্যন্ত কতগুলো অনুষ্ঠান সংগঠিত করেছেন? আমি উত্তর দিনাজপুর জেলায় বড় আকারে
ইসলামপুর এবং রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সব জায়গা মিলে 16টা বড় জেলা সাংগঠনিক সম্মেলন করছি বড় আকারে, মানে সেখানে রাজ্যের আসছে, কেন্দ্রে। এছাড়া 3টা উত্তরবঙ্গ সম্মেলন করছি, একটা রায়গঞ্জে করছি, একটা ইসলামপুরে করছি, একটা কালিয়াগঞ্জে করছি, সেখানটায় বিরাট আকারে সম্মেলন। আর 2টা রাজ্য সম্মেলন করা হয়েছে, 2টাই রায়গঞ্জে, একটা হচ্ছে এই রায়গঞ্জ চেম্বার অফ কমার্সে, আর একটা হচ্ছে বিধান মঞ্চে। সেখানে শতাধিকের উপর মানুষ 3 দিন ধরে থাকছে, খাওয়া দাওয়া, গোটা পশ্চিমবঙ্গের থেকে আসছিল। তো আগামী দিনে একটা জাতীয় স্তরের কিছু করতে পারলে ভালো লাগতো। তো মা মরে যাওয়ার পর একটা সংকট হয়েছে যে আমার ওই সীতাহারটা দিদিদের কাছে চলে গেছে। এখন দিদিদের কাছে একটু বলতে কুণ্ঠা লাগে যে দিদি দে ওইটা বন্ধক রাখবো, তারা আবার কি ভাববে না ভাববে। যৌথ পরিবার আমাদের ঠিকই, তবে পরিবার আমাকে ভীষণ সাপোর্ট করে, যে ব্যাপারে আমি এই জায়গায় আসতে পারতাম অসম্ভব। এই জায়গায়। এবং আপনাকে সুব্রত সরকার বলে যত না মানুষ জানে, রায়গঞ্জ সুব্রত বলে বহু মানুষ জানে। কারণ আপনি এমন এমন পুরস্কার পেয়ে এসছেন যেটা গোটা রায়গঞ্জকে গর্বিত করেছে। তাছাড়া আপনি 109 বারের রক্তদাতা। এই বিষয়টা কি আপনাকে নতুনভাবে কোনো উৎসাহ দেয়? উৎসাহ মানে কি, যে ভাবি যখন ওই বিভিন্ন জায়গায় যে পুরস্কারগুলো দেওয়া হলো, পুরস্কারগুলো দেওয়ার পর একটা মনে হয়েছে মূল্যায়ন তো করতেই হয়। মূল্যায়ন করতে গিয়ে দেখলাম যে দীর্ঘদিনের কাজের যে একটা ফসল, এই ফসলটা কিন্তু পেয়েছি, এটা অস্বীকার করার নাই, ফসলটা পেয়েছি। এবং যখন শুরু করছিলাম তখন কোনো দিনই ভাবিনি যে এই পুরস্কার পাবো বা এই জায়গায় পৌঁছাবো, এরকম তো ছিল না কোনো দিনই। একটা কাজ করতে 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 এই জায়গায় চলে আসছি। তো লক্ষ্য আছে আরেকটু আগানোর, রক্তদানে আরেকটু আগানোর। এবং আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম ব্লাড ব্যাংক যেটা, সেটা কলকাতা মেডিকেল কলেজে হয়েছিল। পরবর্তীতে মানিকতলায় সেন্ট্রাল ব্লাড ব্যাংক, খুব ইচ্ছা আছে ওখানে একটা ব্লাড দেওয়ার। মানে 110 বার করে কি আপনি ইতি টানতে চান? না, সেটা এখন শরীরের উপর, শরীর তো নিঃসন্দেহে, কেন একটা হচ্ছে 18 বছর থেকে 60 বছর, এরপর আর রক্ত নেওয়া হতো না। বিজ্ঞান এখন অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে না, যারা রানিং রক্ত দিয়ে যাচ্ছে তারা 60-এর পরেও 65 অবধি দিতে পারে। এই যে অনেকে বলে না 17 বছর হয়েছে রক্ত দিতে পারবে না, এটা কিন্তু একটা বিজ্ঞান বিষয় যে আজকে 17 বছরের ছেলেটা রক্ত দিতে পারবে, কিন্তু দিতে পারে না কেন? রক্তটা হচ্ছে স্বেচ্ছায়, এটা আমার বাবা মা বা পরিবার বা পাড়ার লোক আমাকে জোর করে দেওয়াচ্ছে না, আমি নিজের স্বেচ্ছায় দিচ্ছি। তো স্বেচ্ছায় দিতে গেলে সই করতে হবে যে আমি দিলাম। তো 18 না হলে তো সই করা যাচ্ছে না, সেই জন্যই 17 দিতে পারে না, এছাড়া অন্য কিছু না। আর রক্ত মানে দিয়ে শরীরটা ভালোই থাকে। যেরকম আমি খাদ্যাভ্যাস আপনার মানে আমি আপ্রাণ চেষ্টা করি, বাইরে তো কোনো এখনো পর্যন্ত মানে 35 বছরের মধ্যে আমি কোনো অনুষ্ঠানে খাইনি, অর্থাৎ যাই না। আচ্ছা, কোনো নেমন্তন্ন বাড়ি না, আমি মানে অসামাজিক, এই ক্ষেত্রে আমাকে অনেক সময় বলা হয় অসামাজিক, কিন্তু আমি সেটা অন্যভাবে গিয়ে তাদের সঙ্গে দেখা করে বা করে আসি, কিন্তু আমি খাই না। কিসের জন্য খাই না? যে ওই খাবারগুলো আমার শ্যুট করে না, আমার মনে হয় যে এরকম যে ওই খাবারগুলো আমার শ্যুট করবে না। আর তাছাড়া আমি যেটুকু দেখছি যে আমাদের সন্ধ্যার পর কিন্তু খাবার খাওয়াটাই উচিত না, মানে এটা আমাদের মানুষের যে গঠন। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে রাত 2টার সময় এঁটো পাতের পাশে দাঁড়ায় থেকে খেতে হয়। আর তাছাড়া আমি মাংস, আমাদের পরিবারে মাংস চলে না, মাছ আমার ভালো লাগে না, ফলে নিরামিষ খায়। এবং আমি যতটা পারি বাইরের জিনিসকে অ্যালাউ করি না শরীরের মধ্যে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আজ পর্যন্ত আমি ম্যাগি, মোমো, তারপরে নুডলস, চাউমিন, এগ রোল বা বিভিন্ন যে ফাস্টফুড ছুঁইনি, আর ইচ্ছা হয় না। সবচেয়ে বড় তো কি, ইচ্ছাও হয় না। তার মানে স্বাস্থ্যসম্মত বিষয়টাকে আপনি মানে প্রথম থেকেই ওটা প্রথমে রেখেছেন। না, আরেকটা জিনিস আপনি শুনে আশ্চর্য হবেন, যখন আমি ছোটবেলার থেকে না কেন যেন এই যে অনেকে টাকা ধরে খুব মানে ওটা একটা জীবন, টাকাটা আমি কিন্তু টাকা ধরে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুই, এটা ছোটবেলার থেকে এই নিয়ে একটু কথাও শুনতাম। এবং যতবারই বাড়ির থেকে
বের হই আবার বাড়িতে ঢুকি, আমি সাবান দিয়ে হাত ধুই, এখনও হাত ধুই খুবই। তো এই নিয়ে খুব কথা শুনতাম। তো আমার খুব ভালো লাগলো যখন করোনার সময় ডিক্লেয়ার দিল যে সাবান দিয়ে বারবার হাত দাও, সাবান দিয়ে বারবার হাত দাও, ওটা আপনাকে অনুপ্রাণিত করেছে। তখন আমি বলছি কি তাহলে আমি সঠিক কাজ করে আসছি। একদম রাইট, আপনি সঠিক পথে ছিলেন। সঠিক পথে ছিলাম। এবং এটা সত্যি কথাই, আমাদের যত রোগ সমস্তটা মুখের মধ্যে দিয়েই হয় কিন্তু, অর্থাৎ খাবার যা খাই। এই দেখুন আমরা অনেক সময় আমি ক্লাসে গিয়ে বলে আর বলবেন না, এই যে রান্নাঘরে বিভিন্ন যে অনুষ্ঠান বাড়িতে রান্না হয়, সেই রান্নারগুলা যদি একবার কেউ দেখে রান্নার সময়টা, এখন অনেক আধুনিক হয়েছে বিগত দিনে, সেই খাবার খেতে পারবে না। এই বা বেকারিতে, মিষ্টির দোকানে বা বিভিন্ন সময় এই যে ট্রেনে বাসে যে উঠে বিভিন্ন খাবারগুলো বিক্রি করে, এই খাবারগুলো খেতে পারবে না কিন্তু খাচ্ছে মানুষ। তো সেই জায়গায় থেকে না খায় মানুষ মরে না, এটুকু আমি অনুভব করছি। শুকায় হয়তো আমি একটা সেই আমলা শোলের অবস্থা হতে পারে, কিন্তু খেয়েই মারা যায়। যতজন মারা যাচ্ছে দেখবেন আপনার সবগুলো কিন্তু খেয়েই মারা যাচ্ছে। একদম খুব সুন্দর। আমরা সুব্রত সরকারের কাছ থেকে জানলাম একজন দক্ষ রক্ত সংগঠক হলে গিয়ে নিরামিষ খাওয়াটা যেমন জরুরি বলছেন তিনি, দিয়ে 109 বার রক্ত দিয়ে ফেলেছেন। এই মুহূর্তে আগামী দিনে আরও তিনি চাইছেন যে রক্ত যতদিন দান করা যায়, সেটাও 65 বছরের পরে আর পারবেন না। আর 65 বছর এখনও হয়নি বলেই তিনি এই উৎসাহটা দেখাতে পারছেন। আগামী দিনে সুব্রত সরকারের উত্তরোত্তর উন্নয়ন হোক। আমি বলতে চাইছি আগামী দিনে সুব্রত সরকার দীর্ঘায়ু হন, শতায়ু হন, সুস্থ থাকুন, এমনটাই কামনা রইল। নমস্কার।